বিহার বিধানসভার ফল প্রকাশিত হয়েছে। এনডিএ বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতা দখল করেছে বিহারের কুর্সিতে। কিন্তু আজকে আমার যে এপিসোড সেটা একদম যে এনডিএ ক্ষমতা দখল করলো সেই বিষয় নয়। আজকে বিহারের রাজনীতিতে একজন তরুণ তুর্কির উত্থান, হারিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া একজন তরুণ তুর্কির ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে আজকে আপনাদেরকে গল্প শোনাবো। নমস্কার, আমি হরিহর, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিহারের ইলেকশন একটা দারুণ শিক্ষা দিয়েছে সকলের কাছে। এটা চরম শিক্ষণীয়, অন্তত যারা অ্যাটলিস্ট মোটিভেশন যে ধরনের ভিডিও দেখেন তাদের ক্ষেত্রে তো ডেফিনিট এই আজকে যে ভিডিওটা আপনারা শুনবেন, যে গল্পটা শুনবেন, যে ঘটনাটা শুনবেন, তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর ভালো রকম মেসেজ যাবে। কি বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বিহারের যে 243টা আসন, সেই আসনের মধ্যে এনডিএ জোট তারা পেয়েছে হচ্ছে 202টি আসন। মহাগঠবন্ধন যেটা, তারা পেয়েছে হচ্ছে প্রায় কম বেশি 36টা আসন, বাকি 6টা হচ্ছে আদার্স। আমি এই ব্রেকআপটা কেন বললাম, আমি এনডিএ জোটের প্রসঙ্গ আসি। এই এনডিএ জোটের শরিক হিসাবে রয়েছে হচ্ছে চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ানের নামটা নিশ্চয় জানেন বা শুনেছেন। যদি কেউ না শুনে থাকেন, আমি তাদের জন্য স্মরণ করিয়ে দিয়ে যে চিরাগ পাসওয়ান হচ্ছে রামবিলাস পাসওয়ানের তিনি হচ্ছেন ছেলে। বয়স হচ্ছে 43 বছর বয়স, তরুণ তুর্কি বলবো অবশ্যই। এবার এর লড়াই, রাজনৈতিক লড়াই কেমন ছিল শুনুন। একটা পার্টি করেছিলেন রামবিলাস পাসওয়ান 2002 সালে, সেটা হচ্ছে লোক জনশক্তি পার্টি। সেটা একসময় এনডিএ মানে 2000 সালে যখন এনডিএ ছিল সেই সময় তাদের হাত ধরেছিল, মানে সেই সময় ইন্ডিয়ার হাত ধরেছিল হচ্ছে রামবিলাস পাসওয়ান তাদের এই পার্টির হাত ধরে। 2002 সালে সেখান থেকে সরে আসে, যখন একটা গুজরাটে একটা ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্টের পরে সেখান থেকে সরে আসে। সরে আসার পর 2004 সালে ইউপিএ সরকার এর সঙ্গে মার্চ করে এবং সেই সরকারের কেন্দ্রীয় মন্ত্রীও দায়িত্ব ভার গ্রহণ করেন হচ্ছে রামবিলাস পাসওয়ান। আবার 2014 সালে যখন কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসে, সেই বিজেপি সরকারেরও সঙ্গে এই লোক জনশক্তি পার্টি মার্চ করে এবং শরিক হিসাবে কেন্দ্রে দীর্ঘদিন ছিলেন হচ্ছে রামবিলাস পাসওয়ান ক্যাবিনেট মিনিস্টার হিসেবে। এবার হলো হচ্ছে যে এই টানা দীর্ঘদিন ধরে তার নিজস্ব সংখ্যালঘু ভোট, দলিত ভোট, সেগুলোকে এনক্যাশ করা, তাদের পাশে থাকা এবং কেন্দ্রীয় রাজনীতির আবহে মানে একদম পুরো যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজনীতি করার সুবাদে তিনি একটা বিহারের অন্যতম মুখ ছিলেন, ভরসার জায়গা ছিলেন। যেটা বাদ সাধলো হচ্ছে যে তার মৃত্যুর পর 2021 সালে যেটা করা হলো যে এই লোক জনশক্তি পার্টি সেখান থেকে সরে গেল হচ্ছে তার কাকা। সে নিজস্ব ফরমেশন করলো, সেটা হচ্ছে রাষ্ট্রীয় জনশক্তি পার্টি। এবং এইখানে মানে রীতিমতো নিজের দলে প্র্যাকটিক্যালি পদহারা হতে হলো হচ্ছে চিরাগ পাসওয়ানকে। আর এই পশুপতি পারস, রামবিলাস পাসওয়ানের ভাই, রীতিমতো নিজের ওই পার্টি ফরমেশন করে সমস্ত কিছু করে এনডিএর সঙ্গে শরিক হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হল। এদিকে একদম দিশেহারা অবস্থা হচ্ছে চিরাগ পাসওয়ানের। ইভেন 2020 সালে যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে নিজে একা লোক জনশক্তি পার্টি বিহারের সমস্ত আসনে লড়াই করেছিল এবং সেই লড়াই করে যেটা হয়েছিল যে কার্যত পুরো মুখ থুবড়ে পড়েছিল। মাত্র টিম করে একটা আলো মানে একটা শুধু সিট পেয়েছিল। ফলে পুরো রাজনৈতিক কেরিয়ারের গ্যাপ পুরো একদম তলানিতে ধরে নিয়েছিল যে রামবিলাস পাসওয়ানের যে ঐতিহ্য, রামবিলাস পাসওয়ানের যে ওয়েট, রামবিলাস পাসওয়ানের যে ক্যারিশমা, তার ছিটে ফোটাও নেই চিরাগের মধ্যে।
এবং রাজনীতিতে প্র্যাকটিক্যালি ওর কেরিয়ার শেষ। রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয় নিয়ে বারবার বলেছিল, তাকে নিয়ে বলেছিল যে চিরাগ আজ যাই হোক কোনোদিনও পারবে না কিছু করে উঠতে। ঠিক 2024 সাল লোকসভা নির্বাচনের সময় যেটা দেখা গেল যে সেটা ভুল প্রমাণিত করে অন্তত বিহারের মাটিতে সে ওই দলিত ভোট এবং একই সঙ্গে সংখ্যালঘু ভোটকে ইনক্যাশ করে 5টা লোকসভায় 5টা আসনে কিন্তু জয়ী হলো, কেন্দ্রের মন্ত্রী হলেন তিনি। মোটামুটি ভাবে বোঝাতে পেরেছিলেন যে চিরাগ একেবারেই রাজনীতিতে মিশে যাওয়ার বান্দা নয়, সে কিছু একটা করবে। এই যখন কথোপকথন চলছে এবং সেই প্রেক্ষাপটে শুরু হচ্ছে সামনে বিধানসভা ভোট, এবং এই বিধানসভা ভোটে এনডিএর সঙ্গে রীতিমতো আসন কারাকারি নিয়ে তার রীতিমতো ট্রাসেল হলো। ট্রাসেল এই কারণে বলছি কারণ চিরাগ চেয়েছিল 40টা আসন, এনডিএ পক্ষে তা রাজি ছিল না, তারা চাইছিল যে 20টার বেশি আসন দেওয়া হবে না। এটা নিয়ে রীতিমতো দড়ি টানাটানি চলছিল। একটা সময় সিদ্ধান্ত নিয়েছিল যে ওই এনডিএ থেকে প্রশান্ত কিশোরের যে দল ফরমেশন করেছিল সেই দলের সঙ্গে শরিক হিসেবে যাওয়ার কথা ছিল এবং আসন সমঝোতা করার কথা ছিল, কিন্তু শেষমেশ আবার ফিরে এলো ইন দ্য সেন্স দড়ি টানাটানির একটা কোথাও সামাও ইতি টানতে হবে, সেটা ইতি টানা হলো এবং 29টি আসন নিয়ে বিহারের মাটিতে লড়াই শুরু করলো হচ্ছে তরুণ তুর্কি। তিনি নিজেকে বলতেন প্রধানমন্ত্রী হনুমান, এবং রীতিমতো লড়াই করার পর তিনি যেটা দেখালেন যে তিনি পারেন, এবং তার ফল যেটা হলো যে 29টি আসনের মধ্যে 22টি আসনে জয়লাভ করেছে। একই সঙ্গে এনডিএ কে দেখিয়ে দিয়েছে যে 202 যে সিট পেয়েছে তার সেই আসন লাভের অন্যতম দাবিদারও হয়েছে হচ্ছে আমাদের চিরাগ কিন্তু নিভে যায়নি, জ্বলে উঠেছেন। তিনি বিহারের নতুন একজন তরুণ তুর্কি রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেছেন, যে বিহার একমাত্র লালু প্রসাদ যাদব ছাড়া ভাবা যেত না, যে বিহার নীতিশ কুমার ছাড়া ভাবা যেত না, সেই মাটিতেই আজকে চর্চায় হচ্ছে চিরাগ। এবং সে দেখিয়ে দিয়েছে তার নিজের প্রতিষ্ঠিত বাবার দৌলতে, যে বাবা তার হাতে যে দায়িত্ব দিয়ে গিয়েছেন, সে সত্যি রামবিলাস পাসওয়ানের যোগ্য উত্তরসূরি। আর কেন এটা মোটিভেশনাল বলছি, সেটা হচ্ছে যে ফেলিওর যদি আপনার জীবনে আসে তাহলে ভাববেন না যে আপনি কখনো সাকসেস হবেন না। রাজনীতি তো নয়, বিষয়টা হচ্ছে যে সেদিনকে যখন সে মাত্র একটা সিট পেয়েছিলেন, সেই সময় যদি তিনি রীতিমতো ভাবে রাজনীতি ছেড়ে মুখ গোমরা করে বসে থেকে হাউতাশ করতেন, তাহলে আজকে বিহারের নির্বাচনের এত রথি মহারথী, নীতিশ কুমার থেকে শুরু করে, নরেন্দ্র মোদী থেকে শুরু করে, প্রশান্ত কিশোর থেকে শুরু করে, কে না রথি মহারথী, লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব থেকে শুরু করে এতজন রথি মহারথী, রাহুল গান্ধী থেকে শুরু করে সমস্ত চর্চায় এত বড় রথি মহারথী থাকা সত্ত্বেও আজকে চিরাগ কিন্তু নিজে জ্বলে উঠেছেন, দেখিয়ে দিয়েছেন তিনি পারেন। ব্যর্থতাকে সঙ্গী করে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে নিজের হক, নিজের দাবি ছিনে নিতে হয়, সেটা কিন্তু চিরাগ দেখিয়েছেন এবং গোটা দেশবাসীকে দেখানোর চেষ্টা করিয়েছেন। ভালো থাকবেন চিরাগ, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আপনি আগামী দিনে আরো অনেক ভালো কিছু আপনার বিহারের জন্য করুন। ভালো থাকবেন, আমরা চাইবো আপনি অনেক দূর যান। আজ এই পর্যন্তই, অন্য দিন অন্য কোনো এপিসোড নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।